নমস্কার, আমি সত্যজিৎ রায়। প্রফেশনে একজন শিক্ষক, কিন্তু বাগান করা আমার বলতে পারেন মনের খিদে। আমার যত রকম মনের খিদে মেটায় এই বাগান। তো এই বাগান নিয়ে আমার যে চ্যানেল বাগান বাড়ি আজকে লঞ্চ হওয়ার কথা, আজ 9 জুন 2024। সেই 9 জুন 2024-এ আমার প্রথম নিবেদন, যেটা বাগান করতে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি অনেকেই কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলি। কোথাও আশানুরূপ ফল পাই না, কোথাও গাছ মরে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের A to Z প্রত্যেকটা গাছের আমি সব কিছু বলবো, কিভাবে গাছের সব কিছু করে গাছকে সুস্থ রাখা যায়। আর এই সুস্থ রাখার ক্ষেত্রে প্রথম আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে মিলিবাগ, সাদা চিপটে পোকা। দীর্ঘজীবী যে সমস্ত উদ্ভিদগুলো আছে, যেমন জবা, স্থলপদ্ম, এই জাতীয় গাছগুলোতে দেখা যাচ্ছে এই যে পোকাটা, এটা লেগে কিন্তু পুরো নষ্ট করে দেয়। অনেক ক্ষেত্রে গাছগুলোকে মেরে ফেলে। বারংবার হয়তো আপনারা ওষুধ দিয়ে মারছেন, কিন্তু দেখা গেল আলটিমেট তাতে করা যাচ্ছে না। কিন্তু আমাদের সোর্সটায় যেতে হবে যে আসলে কি ব্যাপারটা। আসলে এটা একটা আফ্রিকান পোকা। তাহলে আফ্রিকান পোকাটা এশিয়াতে এলো কিভাবে? কিছু মারফত এলো, বহনকারীকেই। বহনকারী হচ্ছে সেই গাছ। গাছ ছাড়া এই পোকা আসতে পারবে না। তার মানে এশিয়াতে আফ্রিকা থেকে কোনো একটা গাছ এসেছিল, যার মধ্যে এই পোকাটা ছিল। সেই পোকাটাই কিন্তু আমাদের এখানে ছড়িয়ে পড়ে। এবং এই পোকাটা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে আমি যে কথাটা আপনাদের বলবো, সেটা মূলত আমরা আসে কোথা থেকে? আমরা যখন গাছগুলো বাড়িতে কিনে আনি বাইরে থেকে, তখন সেই গাছগুলো আমরা পটিং করে ফেলি। কিন্তু এগুলোর একটা সিস্টেম আছে, সেগুলো আমি পরে বলবো আপনাদের। এই গাছের মধ্যে কিছু পোকা থাকে, কিন্তু আমরা তো দেখতে পাই না। কেন দেখতে পাই না সেগুলো নিয়ে আমরা আলোচনায় আসছি। ভিডিওটা স্কিপ করে দেখবেন না। গাছ করতে গেলে যেমন পরিশ্রম করতে হয়, এটাও মাথায় রাখবেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে পরিশ্রম করে একটুখানি পুরোটা শুনলে তবে আপনি আশানুরূপ ফল পাবেন, আমি আশা করছি। এবং সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন অবশ্যই। তো এই যে গাছটার কথা আমরা বলছি, এই পোকাটার কথা, সেই পোকাটা আসছে কোথা থেকে? আমি বললাম যে বাইরে থেকে যে গাছগুলো আসছে, সেই গাছগুলো থেকে। এই গাছগুলো থেকে আপনি গাছ আনেননি, তাহলে কিভাবে থাকছে? বেসিক্যালি আমরা যে পোকাগুলো দেখছি, পোকাগুলো সাদা রঙের দেখি। পোকাটা সাদা রঙের নয়, পোকাটা অ্যাকচুয়ালি পিঙ্ক কালারের হয়। এই পিঙ্ক কালারের যে পোকাটা হয়, সেই পিঙ্ক কালারের পোকাটা কিভাবে সাদা হয়? ওরা অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস থেকে ওরা জুনে বৃষ্টি আসার আগে পর্যন্ত আমাদের গাছগুলোর উপর অ্যাটাক করে। এই সময় শুষ্কতা এবং প্রখর তাপ থেকে রক্ষা পেতে ওরা কিন্তু সাদা একটা ওয়াক্স কোটিং করে নেয়। এই ওয়াক্স কোটিং করে নেবার ফলে আপনি যেটা ভাবছেন যে নিম তেল বলুন বা বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছেন, ওষুধ দিয়ে আপনি পোকাটাকে মেরে ফেলছেন, তারপরেও আসছে, বেসিক্যালি তা নয়। বেসিক্যালি এর একটা মেল পোকাও আছে। আমার ঘটনাচক্রে আমি 5ই জুন কিছু গাছ বাইরে থেকে এনেছিলাম। সেই গাছগুলো মার্কেট থেকে আনার ফলে, দোকান থেকে নয়, মার্কেট থেকে আনার ফলে আমি যখন এনেছিলাম তখন কিন্তু আমি দেখতে পাইনি কোনো মিলিবাগস আছে। কিন্তু তার 15 দিনের মধ্যেই একটা মিলিবাগস আমি দেখতে পাই, এবং গাছটা হচ্ছে লাকি বাম্বু, যেটা একটা জেলের মধ্যে থাকে, কাচের বাটিতে জেলের মধ্যে থাকে। তা ওটা দেখার পরে আমি ওটাকে যেমন হাত দিয়ে মেরে দিই, কিন্তু বেসিক্যালি এই পোকাটার ক্ষেত্রে আমি সবসময় বলবো, যা কাজটা করবেন হ্যান্ড গ্লাভস পরে করবেন। আর ওই গাছের পোকার কাজ করার সময় অন্য কোনো গাছ আর টাচ করবেন না। অর্থাৎ আমি হাতটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেললাম, ওটা আমার ইনডোর প্ল্যান্ট বলে। কিন্তু আমার কিউরিয়াসিটি বশত আমি হট করে গাছটাকে তুলেছি। তুলতে জেলের মধ্যে মেল পোকাটা আমি দেখতে পাই। দেখুন, এই যে হচ্ছে মেল পোকা। আমি ওই মুহূর্তে তুলতে পারিনি, আমিও একটু কনফিউজড হয়ে গেছিলাম। তো আলটিমেট বুঝতে পারলাম যে এটাই সেই মেল পোকাটা, যেটা ছবি আমি দেখাচ্ছি। এই মেল পোকাটা গাছের গোড়ায় থাকে। এখন এর গাছের গোড়াটা তো পুরোটাই নিচে ওই জেলের মধ্যে, তাই আমরা কিন্তু পেয়েছি। গাছের রুটটাই হচ্ছে কিন্তু আমরা দেখতে পাই না, যেই কারণে আমরা কিন্তু কিছুই করতে পারি না।
তো এই আফ্রিকান পোকাগুলো যখন এশিয়ায় আসে বা এসে বংশবিস্তার করে, কিভাবে এদের শুনলে চমকে যাবেন। এদের লাইফ সার্কেল হচ্ছে 23 থেকে 75 দিন, এবং এরা 300 থেকে 600 ডিম পারে একসাথে। 300 থেকে 600 ডিম পারে একসাথে। যখনই আপনি এই পোকাগুলোকে মারছেন, গাছ থেকে ছেড়ে যাচ্ছে, তখনই আপনি ভাবছেন ওরা মরে যাচ্ছে। বেসিক্যালি ওরা মরে না। আমি আপনাকে বলছি, এই যে মরে না, আপনি ওকে মুভ করতে দেখছেন না, কিন্তু আপনি ভালো করে ওয়াচ করুন, কিছুক্ষণ পরেই ও মুভ করবে। ওয়াক্স কোটিংয়ের জন্য অনেকে শ্যাম্পু অমুক তমুক এগুলো বলে, কিন্তু বেসিক্যালি আলটিমেট ও গাছটা ছাড়বে। আপনাকে কিচ্ছু ওয়াশ করতে হবে না, কিচ্ছু দিয়ে কিছু করতে হবে না। আপনি সিম্পল ফোর্সে জেট স্প্রে, যেটাকে বলা হয় জেট স্প্রে দিয়ে আপনি জলটা স্প্রে করুন গাছে, তাহলেই পোকাগুলো ছেড়ে যাবে। ছেড়ে কোথায় যাবে? এবার আমি 3টে ভাগে ভেঙে আমি কিন্তু এই জায়গাটা বলছি। একটা ধরুন মাটিতে গাছ আছে, সেই ক্ষেত্রে কিভাবে করবেন। 2 নম্বর, আপনারা যখন টবে গাছ করছেন, বিশেষত আমি আপনাদের দেখাবো নীল ড্রামে যারা গাছ করেন, সেই ক্ষেত্রে গাছটায় মিলিবাগ লাগার পর আমি রেখে দিয়েছিলাম যাতে আমি ভিডিওটা তুলতে পারি ওটাকে আরেকটুভাবে, কারণ গাছটা আমি তুলে ফেলবো না হলে। তো সেই অবস্থায় ওটাকে মিলিবাগ বাড়তে দিই, কিন্তু আমি সিস্টেমটা আমি তার মধ্যে দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর, যারা ফ্ল্যাটে ছোট ছোট টবে গাছ করেন তারা কিভাবে করবেন। এই 3টে পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা যে স্প্রেয়ারগুলো ইউজ করেন তার একটা জেটস গতিটা হয়, দেখবেন নজেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমরা যারা বড় স্প্রেয়ার ইউজ করি আমাদেরটাতে বেশি, বা আপনারা নজেল দেখবেন বাইরে পাওয়াও যায়, সেরকম নজেল যদি অনলাইন আপনারা কিনতে পারেন, সে অনলাইন কিনে নেওয়া প্রোডাক্টটা নিয়ে আপনি পাইপের মুখে বেঁধে দিন, প্রচণ্ড তীব্র গতিতে জলটা যায়। ওই জলটা দিয়ে আপনাকে যদি ধুয়ে ফেলতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আর যদি আপনি তার মধ্যে নিম তেল ইউজ করেন, শ্যাম্পু ওয়াশ করেন, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি সিম্পল জল, অল্প খরচে, কিন্তু বেসিক জায়গাটা দেখতে হবে। এবার আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন একটা নীল ড্রামে আমি এই গাছটা দেখুন কীরকমভাবে লেগে রয়েছে। এই যে লেগে রয়েছে এই অংশটা আমি কিভাবে দেখাচ্ছি। প্রথমে আপনি এরকম একটা প্লাস্টিক দিয়ে, যে কালো প্লাস্টিক আমি নিয়েছি কেন, তার কারণ হচ্ছে সাদা ব্যাপারটা বুঝতে পারবেন। এই পোকাগুলো যে সাদা অবস্থায় রয়েছে, সেই পোকাগুলো দেখুন আমি স্প্রে করার ফলে ওরা নিচে পড়ছে, কিন্তু তার আগে দেখুন আমি বাইন্ডিংটা কিভাবে করছি সেটা আগে ভালো করে দেখে নিন। পুরো গাছের গোড়াকে সমেত আপনি বাঁধবেন, কিন্তু আমি এখানে গাছের গোড়া বাঁধছি না, তার কারণ আমি ফাঁকটা রাখছি যাতে জলটা ভেতরে ঢোকে, আপনারা প্রপারটা বুঝতে পারেন। এবার আমি স্প্রেটা শুরু করছি। স্প্রেটা শুরু করার ফলে হলো, একটু পরেই কিন্তু আমি এটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন গোড়ার মধ্যে পোকাগুলো যাচ্ছে, জলটা ওদিকে গেছে। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে নীল ড্রামের মধ্যে দেখুন গায়ে কিছু পোকা লেগে থাকছে। এই যে গোড়ায় পোকাটা চলে যাচ্ছে, গোড়ায় পোকাটা চলে গিয়ে কিন্তু তখন আপনি ভ্যানিস দেখছেন পোকাটা, আপনি ভাবলেন পোকাটা মরে গেছে। বেসিক্যালি মরে না, ওরা গাছের গোড়ায় তখন চলে যায়। অ্যাকচুয়ালি ওরা স্টেম থেকেই কিন্তু খাদ্য সংগ্রহ করে, কিন্তু আমরা যেটা দেখি মূলের মধ্যে গিয়ে ওরা বেশ কিছুদিন বসবাস করে, ওই সময় ওরা বংশ বিস্তারটা করে নেয়, এবং আবার দেখা যায় 20-25 দিন পরে ওরা কিন্তু আবার ওখান থেকে বেরিয়ে এসছে। এবার আপনি নীল ড্রামে যেভাবে বললাম বা যেভাবে দেখালাম, এই ছাড়া যদি মাটিতে হয় তাহলে কি করবেন, ওই যে প্লাস্টিকটাকে করা হচ্ছে, এবার দেখুন আমি আগে প্লাস্টিক বাইন্ডিংটা দেখাচ্ছি।
কীভাবে প্লাস্টিকটা পুরো বাইন্ডিং করবেন, ভালো করে দেখে নিন যে কীভাবে প্লাস্টিকটা বাইন্ডিং করা হয়েছে। এই প্লাস্টিক বাইন্ডিংটা করার পরে আপনি এইভাবে সেলুটেপ দিয়ে আটকে দিন, ভেতরে কোথাও জল ঢুকতে দেবেন না, এই গোড়া পর্যন্ত এইভাবে বেঁধে দিন। এরপরে আপনি স্প্রে করুন, স্প্রে করে তৎক্ষণাৎ আপনি প্লাস্টিকটা খুলে এমনভাবে খুলবেন যাতে কোনোভাবে জলটা ভেতরে না যায়। আপনি প্লাস্টিকটা ভাঁজ করে মুড়ে একটা কাভার্ড ডাস্টবিনের মধ্যে ঢুকিয়ে দিন। যদি একই পদ্ধতিতে আপনাকে করতে হবে, যদি মাটিতে গাছ থাকে তাহলে, বিশেষত স্থলপদ্ম অনেকে মাটিতে করেন, কিন্তু সেক্ষেত্রে এরকম যদি লেগে যায় তাহলে আপনাকে প্লাস্টিকটা অনেক বড় নিতে হবে। নিয়ে নিচে আগে একটা ইট দিয়ে গোল বাঁধন দিয়ে নেবেন, মানে পাতকুয়োর মতো বাঁধন, মানে একটা ডিপ অংশ তৈরি হবে প্লাস্টিকটা, তার উপর দিয়ে আবার আরেকটা ইট চাপিয়ে দিয়ে গোল করে বাঁধনটা দিয়ে রাখবেন। এটা গাছটা যতটা বিস্তৃতি তার থেকে বেশি এরিয়া বিস্তৃতি নিয়ে করতে হবে কিন্তু। অর্থাৎ প্রথমে প্লাস্টিকটা এরকম উঠবে, উঠে এরকম ভাঁজ হবে, ভাঁজ হয়ে ইটের ওপর পড়বে, তার উপরে একটা ইট বসবে।
ঠিক এইভাবে। তো এইভাবে করে আপনি গাছটাকে ওই জেট গতিতে স্প্রে করতে হবে, করে সমস্ত ভালোভাবে ফলো করতে হবে। এরপরে কি করবেন, ওই প্লাস্টিকটাকে ধুয়ে নিয়ে আপনি যদি শ্যাম্পু বিশেষত ইউজ করেন, নিম অয়েল ইউজ করলেও আমি এই কথাটা বলবো, গাছটাকে ভালো করে জলে ধোবেন। 2-3 দিন করতে লাগবে, কিন্তু 2-3 দিন করার পরে আর আপনাকে করতে হবে না, কিন্তু করার পরে আপনাকে জল স্প্রে করতেই হবে, এটা মাথায় রাখবেন। এবার নাম্বার 3 যেটা আমি বললাম, ফ্ল্যাটে যারা থাকেন তারা দেখুন, আমি দেখাচ্ছি, টপটাকে এইভাবে শুয়ে নেবেন। টপটাকে আপনাদের ক্ষেত্রে যা স্পেসের অভাব থাকে, তাই আপনারা এগুলো বাথরুমের মধ্যেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্প্রেটা দেখুন একবার টবের মাটির দিক থেকে আমি করছি। এই মাটির দিক থেকে করার ফলে কি হচ্ছে, গাছের নিচে, পাতার নিচের অংশে যেগুলো আছে সেগুলো কিন্তু সমস্তটা পড়বে। কোথায় পড়বে? ওই ফ্লোরটাতে। আপনার এক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় যাওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, ঘুরে যাবেন, ঘুরে গিয়ে এবার গাছের অগ্রভাগের দিক থেকে, মাথার দিক থেকে এবার স্প্রে করুন। এক্ষেত্রে কিছুটা হলেও যাওয়ার চান্স আছে। কোথায়? গাছের গোড়ায়। তো সেক্ষেত্রে গাছের গোড়ায় যাতে না যেতে পারে তার প্রোটেকশন যদি আপনি ওইভাবে বাঁধন দিয়ে এই নীল ড্রামের মতো আগেই করে রাখতে পারেন, তাহলে আর গাছের গোড়ায় যাবে না। তবে তারপরে সাথে সাথে বাথরুম থেকে কিন্তু আপনি ওই পোকাগুলোকে সাথে সাথে জল দিয়ে বার করে দেবেন। এবার ওরা কিন্তু আর আপনার ওখানে থাকছে না। আপনি টবটাকে অন্যত্র সরাতে পারেন, একটা গাছ থেকে আরেকটা গাছে করোনার থেকে মারাত্মক গতিতে কিন্তু ওরা ধ্বংস করে দেয় গাছগুলোকে। তাই আপনি যত তাড়াতাড়ি পারবেন ছোট টব হলে সেটাকে সরাবেন, আর বড় টব যেটা আমি নীল ড্রামে দেখালাম সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। না হলে কি হবে, পাশের গাছগুলোতেও ধরে নেবে, তখন আপনার খাটনি বাড়বে। ওয়ারাজ আপনি অল্প অবস্থাতেই যদি শুরু করেন তাহলে সেই কাজটা কিন্তু হবে না। এবার আপনি দেখুন এরপরে আপনার কাজটা কি হবে। এরপরে কাজটা হবে যখন মাটিটা শুকনো অবস্থায় থাকবে তখনই এই কাজটা করবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। মাটিটা শুকনো অবস্থায় থাকার ফলে কি হবে, আপনি ঠিক পরের দিন বা 2-3 দিন এরকম আমি যেটা বললাম পরপর স্প্রে করলেন, জল দিয়ে গাছটাকে ধুয়ে দিলেন। তারপর যেটা করবেন, ওই শুকনো মাটিতে আপনি গাছের গোড়ায় নিমখোল, এই নিমখোল দেখুন আমি কিন্তু দোকানের নিমখোল ইউজ করে দেখেছি, তার তুলনায় কিন্তু এখানে নিমখোল অনলাইন থেকে যদি আপনি পারচেস করেন তাহলে তার এফেক্টিভিটি অনেক বেশি আমি নিজে দেখেছি। এবং সেই এফেক্টিভিটি যদি পেতে হয় তাহলে আপনাকে অনলাইন নিমখোলটা শুধু পারচেস করুন। পারচেস করে 2 গ্রাম পার লিটার জলের হিসাবে আপনি ওটাকে 24 ঘন্টা ভিজিয়ে দিন। 24 ঘন্টা ভিজিয়ে দিয়ে ওই জলটাকে গাছের গোড়ায় আপনি দিয়ে দিন। আফটার 15 ডেজ, আপনি এই সময় ফুড কিছু দিতে হবে না, আপনি আফটার 15 ডেজ আবার দিন। এইভাবে যদি আপনি 3 বার ম্যাক্সিমাম দেন, লাগবে না 3 বার, 2 বার করলেই মোটামুটি গাছের গোড়ায় ওরা মারা যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরি মুক্ত হবেন। কিন্তু গাছের গোড়ায় যদি আপনি ওই আমি যেটা বললাম যে আপনারা যদি মনে করেন যে লোকাল জায়গা থেকে এনে দেবেন, তাহলে সেইটা কিন্তু ফল কতটা পাবেন আমার সে সম্পর্কে কিন্তু সন্দেহ আছে। তবে আমি বলবো কোনো বেশি খরচা করে গাছ করার দরকার নেই। অল্প খরচায় আমরা কিভাবে বাগানটাকে সাজাতে পারি, যেই কারণে আমি বললাম জল দিয়ে স্প্রে করুন। আলটিমেট পোকাটা কিন্তু মরে না, পোকাটা একটা জায়গায় স্থির হয়ে যায়, সেই পোকাটা পরে মুভ করছে, আপনি সেটা ফলো করেন না। তাই আমি বলছি নিম অয়েলেরও ইউজ করতে হবে না, সিম্পল জলের গতিতে, জেট গতিতে আপনারা এটাকে করুন। এইভাবে যদি আপনারা ফলো করেন, কারণ না হলে গাছের গোড়ায় গেলেও 300 থেকে 600 ডিম পারছে, মানে বুঝতে পারছেন। এই ডিম থেকে যেগুলো বেরোবে সেগুলো কী হারে আপনার গাছকে পরবর্তী সময় অ্যাটাক করবে। আপনি হয়তো 1 মাস পরে যখন দেখছেন তখন আবার গাছটা পুরো ভরে যাচ্ছে। তো সেই কারণেই আমি বলছি কোনো ওষুধের থেকে বরং ওই নিমখোলটা কিনে ইউজ করুন, তাতে কিন্তু আপনার লাভ আছে। অনলাইন যেগুলো আমি বললাম, অনলাইন আমি দেখিয়ে দিয়েছি আপনাদের যে এইটা আমার প্রেফারেন্স। তো আপনি যে কোনো অনলাইনে আপনি অর্ডার করতে পারেন যে কোনো যে এতে। অ্যাকচুয়ালি নিমখোলটা কী হয়, নিমখোলটা বেসিক্যালি নিম অয়েল, যখন নিমের যে পাকা ফলগুলোর বীজটা হয় সেই বীজটা পিষে একটা তেল বেরোয়, আর আরেকটা যেটা ওয়েস্টটা বেরোয় সেটাই হচ্ছে নিমখোল।
এখন আমাদের লোকালি যেগুলো বিক্রি হয় সেগুলোর মধ্যে অনেক কিছু মিক্সিং থাকে, কিন্তু যখন ব্র্যান্ড কোম্পানি যেটা বিক্রি করছে তখন সেটার মধ্যে কোনো মিক্সিং থাকে না, তার ফলে আমরা এফেক্টিভ ফল পাই। তাই আমি এই প্রথম আপনাদের মিলিবাগ দমন নিয়ে আমি আপনাদের বললাম। আশা করি আপনারা এতে সুফল পাবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কীরকম উপকার পেয়েছেন। এরপরে আমি তারপর দেখাবো যে কিভাবে টব থেকে, পুরনো টব থেকে মিলিবাগ আসে। পুরনো টবের জল থেকে আমি টব ধুতে গিয়ে, আমি গত বছর একটু অসুস্থ হয়েছিলাম বলেই আমার বেসিক্যালি বাগানটা নষ্ট হয়ে গেছিল। তো যেই কারণে আমার 14 বছরের অভিজ্ঞতায় আমি কিন্তু যা জীবনে দেখিনি, পুরনো টব 4 ইঞ্চির টবগুলো আমি চারা শিফটিং করব বলে আমি যখন জলে দিলাম, দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন কীরকমভাবে ওই গাছগুলো, পোকাগুলো ওর মধ্যে কিভাবে বেঁচে রইল আই ডোন্ট নো। আমি অনেক পড়াশোনা করে দেখেছি, এর সম্পর্কে আমি জানতে পারিনি, কিন্তু যেই জলের মধ্যে ফেলেছে দেখুন কীরকমভাবে ভেসে উঠেছে। তাই সাধারণত এই ধরনের কাজও করবেন না। তো এর পরবর্তী সময় আমি আপনাদের জানাবো যে কীভাবে গাছ পটিং করবেন না করবেন, কি কি তার প্রিকশন নিতে হবে, তো সেগুলো আমি বলতে থাকবো। আজকে মিলিবাগ নিয়ে এই পর্যন্তই আমার ভিডিওটা রইল। এই গাছ করতে আমাদের যেমন ভালো লাগে, তেমনি পরিবেশকেও রক্ষা করা। তাই ভালো থাকার জন্য, লোককে গাছ করার জন্য ইন্সপিরেশন দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাগানবাড়ি চ্যানেলের তরফ থেকে আপনাদের শুভেচ্ছা, স্বাগত।